সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপাচার্য মহোদয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ফ্যাকাল্টিবৃন্দ যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং সামনে আছেন আপনারা যারা শুনছেন, সবাইকে ধন্যবাদ। এটা একটা চমৎকার অনুষ্ঠান, এনভায়রনমেন্ট ফেস্ট। এখানে আমি উপস্থিত হতে পেরে আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করছি। পরিবেশ যদি টিকে না থাকে, মানুষ হিসাবে আমরা টিকে থাকতে পারবো না। যেমন সত্য, ঠিক তেমনি পরিবেশকে মানুষকেই টিকিয়ে রাখতে হবে। আজকে 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। কবিগুরু লিখেছিলেন, এসো নিপবনে ছায়াবীতি তলে, এসো করো স্নান নবধারা জলে। নিপো মানে কি আমরা তো জানি নিশ্চয়ই। নিপো মানে হচ্ছে কদম। দেখেন, কদম এত চমৎকার একটা ফুল। এই চমৎকার ফুলটাকে এবং এই চমৎকার বৃক্ষটাকে, আমাদের ইন্ডিজেনাস প্ল্যান্ট, এই প্ল্যান্টটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা যদি কদমকে টিকিয়ে না রাখি, তাহলে আমাদের পাখিরা কি খাবে? এই যে আর কয়টা দিন পরেই কদম পেকে যাবে। কদম যখন পাকবে, তখন আমাদের নেচারে কদম ফল ছাড়া পাখিদের খাওয়ার মতো আর কোনো ফল থাকবে না। পাখিরা তখন কদম ফল খেয়ে বাঁচবে। সুতরাং আমি যদি বলি আই লাইক ইউ, আবার আমি যদি বলি আই লাভ ইউ, মানে কি? লাইক ইউ মানে আমি একটা কদম ফুল ছিঁড়বো, ছিঁড়ে নিয়ে আমার প্রেমিকাকে উপহার দেব। কদম ফুল ছিঁড়ে উপহার দেওয়ার ফুল নয়। আর যদি বলি যে আমি কদম ফুলকে ভালোবাসি, তাহলে আমি কদম ফুলের গাছের গোড়ায় পানি দিয়ে আরও ফুল ফুটাতে সাহায্য করব। সুতরাং আমরা কদম ফুলকে ভালোবাসবো, প্রকৃতিকে ভালোবাসবো। প্রকৃতিকে পছন্দ করি, তাহলে প্রকৃতি টিকবে না। প্রকৃতিকে ভালোবাসতে হবে। একটা কথা আছে, আপনারা নিশ্চয়ই জানেন, তরুতলে বসি প্রান্ত শ্রান্তি করে দূর, ফলাস্বাদনে পায় আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তরু তবু অকাতর কিছু নাহি কয়। আমরা এটা করি না? গাছতলায় বসলাম, বসে একটা ফল ছিঁড়ে নিলাম, ফলটা ছিঁড়ে নিয়ে ফলটা খেয়ে ফেললাম। বাস, এটা আমার জন্য, আমি খাবো তাই এটা হয়েছে, আমার অধিকার। তো তারপরে কি করলাম? একটা ডাল ভেঙে নিয়ে আরামসে নাচিতে নাচিতে চলিয়া গেলাম। আসলে কি হইল? আমি তো ক্ষতি করলাম। সো দ্যাট আমি ফলটা খাবো, কিন্তু যে বৃক্ষে ফলটা হয়েছে, বৃক্ষটাকে টিকিয়ে রাখা আমাদের একান্ত কর্তব্য। এই যে বলে না, নিশ্চয়ই আপনারা শুনছেন, শোনা 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 লোকে বলে শোনা, শোনা নয় যত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। রিয়েলি বাংলাদেশের মাটিটা ততটুকুই খাঁটি। আমরা সেই খাঁটি মাটিটাকে যথার্থভাবে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মাটিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা এই চমৎকার একটি দেশে যে পরিমাণ ফসল উৎপাদিত হবে, যে ফসল উৎপাদন করে সেই ফসলের শুধু আমাদের দেশের চাহিদা মিটবে না, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ফসলটা রপ্তানি করতে পারবো। আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। এখানে যারা উপস্থিত আছেন সবাই পরিবেশের সাথে জড়িত, পরিবেশ নিয়ে কাজ করেন, প্রতিবেশকে ভালোবাসেন। প্রতিবেশকে ভালোবাসতে হলে আমাদেরকে যে কাজগুলি করতে হবে, একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনি দেখুন, আপনার বাড়িতে 10টা বৃক্ষ আছে। আমি এটা বারবার যেখানে যাই সেইখানেই বলি এই কথাটা। 10টা বৃক্ষে সুস্বাদু ফল হয়, তা আমাকে আপনি হয়তো একবার 1-2টা ফল খেতে দেন, কিন্তু আর ফল দেন না। আপনার বাড়িতে যে অক্সিজেন সাপ্লাই করে যে উদ্ভিদটা, সেটার অক্সিজেন বন্ধ করতে পারবেন আপনি? কখনো পারবেন? আপনার বাড়ির যে বৃক্ষটা, সেই বৃক্ষটা আমারও বৃক্ষ, আপনার তো বটেই। সেই বৃক্ষটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই বৃক্ষ। সেই বৃক্ষটাকে টিকিয়ে রাখতে পারলে সেই অক্সিজেনটা আপনার বাড়ির চারিপাশে এসে ছড়িয়ে দিবে। শুধু তাই না, দেখেন, একটা আপনার বাড়িতে সুন্দর একটা ফুল ফুটলো, চমৎকার সুবাস ছড়ালো, আপনার সাথে আমার শত্রুতা, বিরাট বড় একটা ওয়াল তুলে দিলেন আপনার বাড়ির পাশ দিয়ে, কিন্তু এই ফুলের সুগন্ধ কিন্তু আপনি বন্ধ করতে পারলেন না। বর্তমান সময়ে আপনারা দেখবেন যে মৌমাছির সংখ্যা কমে গেছে। কারণ কি? কারণ মৌমাছিগুলি খাবার পাচ্ছে না। খাবার পাবে কিভাবে? আমাদের বৃক্ষ, তরু, লতা, গুল্ম তো অনেক জায়গায় নেই। আমরা এগুলোকে কি করছি? আমরা এগুলোকে কেটে কেটে আমরা বন উজাড় করছি। ধরুন এখানে একটা, যেটাকে আমরা কয়লা বৃক্ষ বলি, জীবন বৃক্ষ বলি, যেটার কাঠ থেকে কয়লা হয়, সেই বৃক্ষটা হইলো এখানে। এটা অযথা হইলো, বাট এটার মধ্যে যে পরিমাণ ফল হয়, ইউ ক্যান্ট ইমাজিন যে এত পরিমাণ ফল হচ্ছে। এই ফলগুলি কে খায়? মানুষ খায় না। এই ফলগুলি আমরা কেউ খাই না। এই ফলগুলি কারা খায়? এই ফলগুলি বনের পাখিরা খায়। বনের পাখি ফল খেলে আপনার কি সুবিধা, আমার কি সুবিধা? ও পেট ভরে খাইলো, আমাদের কি হইলো গেল, আসলো গেল। বনের পাখি অর্থাৎ ওয়াইল্ড লাইফ টিকিয়ে রাখতে না পারি,
তাহলে মানুষ হিসাবে আমরা টিকবো না। কেন টিকবো না? দেখুন, বনে ওই যে অপ্রয়োজনীয় কয়লা বৃক্ষটা থেকে সে শুধু বেরি সাইজের ফল হয়, সেটা সে খাইলো, খাওয়ার পরে, অথবা আপনি ধরুন যে কদম, নিউলোমার্কিয়া কদম্বা, এই যে ফলটা, এই ফল যদিও মানুষ খেতে পারে টক স্বাদের, কিন্তু মানুষ তো খায় না। এই যে পাখিরা খাইলো, খেয়ে বেঁচে থাকলো, আমার কি লাভ হলো? এই পাখিটা খেলো, বনের একটা কাঠবিড়ালি খেলো, আবার এর আগে মৌমাছি সেখান থেকে মধু সংগ্রহ করলো। মধু সংগ্রহ করে মধুটা কি করলো? মধু তো আপনার জন্য, মৌমাছি সব মধু খায়। মধুকে আমরা বলি প্রফেটিক মেডিসিন। মধু তো আপনারা খাচ্ছেন, তো মধু পাচ্ছেন, এত ভালো একটা খাবার। আবার সেই মৌমাছি যে কি করছে, আবার সেই গাছে পরাগায়ন ঘটাচ্ছে। পরাগায়ন ঘটানোর ফলে কি হচ্ছে, এটা আপনারা জানেন, ওসব পুরান কথা। পরাগায়ন ঘটে কি করছে, সেই পরাগায়ন ঘটানোর ফলে সেইখান থেকে যে ফল হচ্ছে, সেই ফল আপনি খাচ্ছেন, সেই ফল আপনি খেয়ে বেঁচে থাকছেন। পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য আমাদের ফুড চেইনটা টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। যদি ফুড চেইন কোনো কারণে শিকলের একটা অংশ ভেঙে যায়, তাহলে মানুষ হিসাবে আমরা অসহায় হয়ে যাব। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কি জবাব দেব? আজকে আপনারা এই ইউনিভার্সিটিতে আছেন, এই ইউনিভার্সিটিতে চমৎকার একটা পরিবেশে আপনারা আছেন, চারিদিকে গাছপালায় ভর্তি, সুন্দর একটা চমৎকার পরিবেশ, এবং সেই পরিবেশে থেকে আপনাদের পরিবেশকে রক্ষা করা উচিত। যেমন পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের খুব বড় কিছু হতে হবে না, আপনার জায়গা থেকে, আপনি যে জায়গায়ই থাকেন না কেন। এই যে একটা কবিতা নিশ্চয়ই আপনারা পড়ছেন, কবিগুরুর লেখা, কণিকা থেকে, শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। দিগিরে বলতেছে শৈবাল, এক ফোঁটা শিশির, এক ফোঁটা শিশির দিয়ে তো সে ওইখানে পার্টিসিপেট করছে, আপনিও সেই এক ফোঁটা শিশির দিয়ে পার্টিসিপেট করেন। দেখুন না, এই যে আপনাদের পাশেই দেখেন ইম্পেরেটা সিলিন্ড্রিকা হয়ে আছে, দেখেন কত, যেটাকে আপনারা যারা বটনির স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানেন। উলু বনে মুক্তা সরাইছেন কখনো? এই যে উলু ঘাস, এই উলু ঘাস কত গুরুত্বপূর্ণ জানেন? আপনি উলু বনটাকে ধ্বংস করলেন, মানে হচ্ছে কিছু ফড়িংকে ধ্বংস করে দিলেন। ফড়িংকে ধ্বংস করলেন মানে আপনার বাসায় আরো 50টা মশা ঢুকলো। মানে দেখেন এখানে কত সুন্দর মেকানিজম। এই উলু বনের যে পোলেন গ্রেইন, ফড়িং খেয়ে ফড়িং বাঁচে, ফড়িং তার জীবদ্দশায় শত শত মশা খেয়ে পরে বাঁচে। তো এই যে আমাদের উলু ঘাস, পরিবেশে তার কত ইম্পর্টেন্স। সুতরাং পরিবেশের, প্রতিবেশের যে কোনো সামান্যতম একটা জিনিস, সেটা মানব কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা যদি সময়ের কাজটা সময়ে না করি, সময়ের কাজ সময়ে করা, আপনার আগামীকালকে পরীক্ষা, আপনার আগামীকালকে প্ল্যান্ট প্যাথোলজির প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ধরে নিন। আজকে আপনি এটা নিয়ে কিছুই করলেন না, পড়লেন না, প্র্যাকটিক্যাল নোটবুকও হইলো না, কিছু হইলো না, পরীক্ষাটা দেওয়ার পরের দিন বসলেন, হবে? আপনারা নিশ্চয়ই জানেন আমরা নোকিয়া ফোন ইউজ করতাম না, মনে আছে আপনাদের? আচ্ছা, নোকিয়া ফোন ইউজ করতাম আমরা, কোডাক ক্যামেরা ইউজ করতাম না এক সময়? কোডাক ক্যামেরা ইউজ করতাম, নোকিয়া ফোন ইউজ করতাম। এখন নোকিয়া কেন নাই? কোডাক কেন নাই? কোডাকও নাই, নোকিয়াও নাই, কারণ তারা কম্পেটেবল ছিল না, সময়ের কাজটা তারা করে নাই। যখন ফোনের জগতে বিপ্লব ঘটতে শুরু করলো, যখন টাচ মোবাইল আসা শুরু করলো, নোকিয়া তখন টাচে যায় নাই। এছাড়া আরেকটা ঘটনা কি ঘটলো, যখন কোডাক ক্যামেরার ফিল্ম শেষ হয়ে যেতে শুরু করলো, ডিজিটাল ক্যামেরা আসা শুরু করলো, তখন কোডাক তাদের ক্যামেরাটাকে চেঞ্জ করে ডিজিটাল ক্যামেরা তৈরি করলো না। তার মানে কি, তারা এই পৃথিবী থেকে আস্তে আস্তে হারিয়েই গেল। আমরা আস্তে আস্তে হারিয়ে যাব, কারণ আমাদের নদী পরিবেশ এগুলো যদি না ঠিকে। এই দেখেন কীর্তনখোলার তীরে কত চমৎকার সবুজ একটা ক্যাম্পাস আপনাদের। এই ক্যাম্পাসটাকে টিকিয়ে রাখার জন্য, ক্যাম্পাসটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য কীর্তনখোলা নদীর অবদান কি কম? অনেক অবদান। কারণ এই নদী থেকে বাহিত যে বায়ুটা আপনাদের এই ক্যাম্পাসটাকে সতেজ রাখে, শীতল করে দেয়, আপনারা ভালো থাকেন, এখানে একটা ভালো অনুভব করেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের মানসিকতাকে উন্নত করতে হবে। আপনার একটা বন্ধু বা আপনি কাউকে চিনেন না, আপনি তাকে রিকোয়েস্ট করে বলেন যে ভাই এই কাজটা, এই বৃক্ষটাকে তুমি নষ্ট করে দিও না, এই গাছটাকে তুমি নষ্ট করে দিও না। কারণ এই বৃক্ষটা, এই গাছটা তোমাকে কি উপকার করবে, আপনি একবার দুইবার বুঝান, তাকে বুঝাইতে থাকেন, বুঝাইতে একটা সময় সে বুঝবে না কেন? জেগে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়, ঘুমের স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হয় না। আপনি যদি আজকে এখন এখানে বসে আপনি যদি মনে করেন যে আমি একটা স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখছেন? যে আমি আগামীকালকে 10টা বৃক্ষ রোপণ করব। আপনি যদি এটা যেহেতু জেগে দেখেছেন, আগামীকালকে এই বৃক্ষটা রোপণ হবে। আরেকটা বিষয় হচ্ছে, বৃক্ষ রোপণ একটা সায়েন্স।
রোপণ পরবর্তী বিষয়টাও সায়েন্স। সুতরাং আপনি একটা বৃক্ষ রোপণ করে দিলেন, দিয়ে বৃক্ষের গোড়ায় একটা সুন্দর পানির পাত্র দিয়ে পানি ঢেলে একটা ছবি তুলে চলে আসলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। বৃক্ষ রোপণ করার চেয়ে রোপণ পরবর্তী যত্ন এবং বৃক্ষগুলিকে টিকিয়ে রাখার দায়িত্বটা আরো বেশি। কেননা একটা বৃক্ষ রোপণ করার পর সেটাকে যদি পরিচর্যা না করেন তাহলে সেটা একদিন মারা যাবে, গরু ছাগল গবাদি পশুরা খেয়ে দিবে। তাহলে আপনার এই যে পরিশ্রমের সার্থকতা কোথায়? কোনো সার্থকতা নেই, আপনি তো সেই পরিশ্রম করে কোনো লাভ হইল না। আমাদের উচিত, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, এখানে অনেক বটনিস্টরা আছেন, ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবেন, সয়েল সায়েন্সের স্টুডেন্টরা আছেন, জিওলজি অ্যান্ড মাইনিং এর স্টুডেন্টরা আছেন, অনেক বিশ্ববিদ্যালয় থেকে আপনারা এসেছেন, আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যারা এনে বসে আছেন প্রত্যেকটা মানুষ ভেরি ইম্পর্টেন্ট। কেন জানেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কণিকায় লিখেছিলেন, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। তার মানে হচ্ছে সূর্যাস্ত হচ্ছে, সূর্য বলছে কে লইবে আমার কার্য, এই পৃথিবীটাকে কে আলোকিত করবে? তখন মাটির প্রদীপ বলছে আমি আছি আপনার অবর্তমানে, আমি এই পৃথিবীটাকে আলোকিত করে রাখবো সন্ধ্যার পরে। আপনারা হচ্ছেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট আমার সামনে যারা বসে আছেন প্রত্যেকেই সেই মাটির প্রদীপ। সূর্য যখন থাকবে না আপনারাই তখন এই পৃথিবীতে আলো ছড়িয়ে যাবেন। ধন্যবাদ।